আমি রুমি, 21 বছর বয়সী তরুণী। আমাদের এলাকায় আমাকে সবচেয়ে সুন্দরী মেয়ে বলা হয়, কারণ আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। শরীরের গঠন ছিল অসাধারণ। যে কেউ আমাকে একবার দেখলে আর চোখ ফিরাতে চায় না। আমার পরিবারে বাবা মা এবং একটি ছোট বোন আছে। আমরা দুই বোনই সুন্দর ছিলাম, আমাদের নিজস্ব ব্যক্তিত্ব আছে। আমার মা একসময় খুব সুন্দরী ছিলেন, কিন্তু সময়ের সাথে তার সৌন্দর্য কমেছে। এই বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ পর আমি নিজেকে একটি অপরিচিত ভিড়ে পেলাম। এক মহিলা বললেন, তুমি জানো জেরিন তার পুত্রবধূকে কেমন করে চেক করেন? শুনে আমি অবাক হলাম। তিনি ব্যাখ্যা করলেন, তোমার শাশুড়ি জেরিন একজন ধাত্রী এবং মহিলা গর্ভবতী কিনা তা পরীক্ষা করেন। আমি অনেক ভয়ে ছিলাম, কারণ আমার পেটে অন্য কারো সন্তান ছিল। তা কেউ জানত না। বন্ধুরা, আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ছোটবেলা থেকেই আমার পড়ালেখার শখ ছিল। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। আমি সবসময় নতুন জামা, জুতা আর বিয়ের স্বপ্ন দেখতাম। বড় হয়ে কি হতে চাই তা বললে সবাই হাসত। যদিও তখন এসবের গুরুত্ব বুঝতাম না, তবু আমি বাবাকে সব বলতাম। মেইন মার্কেটে তার একটি ফলের দোকান ছিল। সে খুব বন্ধুত্বপূর্ণ ছিল। আমাদের পরিবারে বাবা মা ঈশ্বরের কাছে দুটি মেয়েকে পেয়েছিলেন এবং আমাদের দেখে রাখতেন। ইন্টারমিডিয়েট শেষ করার পর আমি বাড়িতেই ছিলাম। মা আমাকে রান্নাঘরের কাজে জড়াতে চাইতেন। তিনি বলতেন, রান্নার দক্ষতা সারা জীবনের জন্য প্রয়োজনীয়। যদি কোনো মহিলা হান্ডি এবং রুটি রাঁধতে না জানেন, তবে ঘরে তার উপস্থিতি বা অনুপস্থিতি একই। তাই মা প্রতিদিন আমাকে রান্না শেখাতেন। কখনো আমি উৎসাহ নিয়ে শিখতাম, কখনো শুধু মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম। মা বলতেন, রুমি, যে কোনো কাজ আবেগের সঙ্গে করলেই শিখবে। একদিন মা হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। আমি খুব ভয় পেয়ে গেলাম এবং দ্রুত বাবাকে খবর দিলাম। বাবা এসে মাকে হাসপাতালে নিয়ে গেলেন। আমরা দুই বোনও তাদের সঙ্গে গেলাম। বাবা বললেন, চিন্তা করো না। কিন্তু আমি বারবার কাঁদছিলাম। মায়ের এমন অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। বাবার খোঁজ নিয়ে আমরা চিন্তিত ছিলাম। তিনি অনেক দিন ধরে ফোন করেননি। একদিন আমি বাবাকে ফোন করলে তা বন্ধ পাই। দোকানে ফোন করে জানতে পারলাম সুনীল সেখানে কাজ করছে। বাবাকে অনেক দিন দেখেনি। সুনীল বাবাকে খুব পছন্দ করতেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবার কোনো খবর আছে? তিনি বললেন, না, চাচা এখনো আসেননি। খোঁজার চেষ্টা করব, তুমি দুশ্চিন্তা করো না। কিন্তু আমার উদ্বেগ বাড়ছিল। প্রায় 5 ঘন্টা পর বাবা মা বাড়ি ফিরলেন। আমি মাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বাবা বললেন, মাকে ঠিকমতো বসতে দাও। আমি মাকে সোফায় বসালাম। মা খুব ক্লান্ত ছিল। জানতে পারলাম মায়ের রক্তশূন্যতা ও উচ্চ রক্তচাপ ছিল। ডাক্তার তাকে ড্রিপ দিয়ে সুস্থ করেছেন। মা চা চাইলেন, কিন্তু আমি তাকে 2টো ডিম সেদ্ধ করে দিলাম। আমি মাকে বললাম, তুমি বিশ্রাম নাও, সব আমি দেখছি। এরপর ডাল ভাত রান্না করলাম। বোন আমাকে সাহায্য করল। কিছু দিনের মধ্যেই মায়ের স্বাস্থ্যের উন্নতি হলো। একদিন মা বললেন, তুমি অনেক বড় হয়েছ। আমি গর্বিত। মা ভালো না থাকায় আমি কলেজে যেতে চাইনি। মা অসুস্থ হলে কে দেখবে, এই চিন্তায় আমি কলেজে ভর্তি হতে চাইনি। কিন্তু মা জোর করে ভর্তি করালেন, কারণ তিনি জানতেন পড়াশোনা ছাড়া কিছু হয় না। সকালে বাবা আমাকে কলেজে নিয়ে যেতেন। কলেজ থেকে ফিরে আমি সন্ধ্যার খাবার রান্না করতাম। একদিন আবহাওয়া খারাপ ছিল। গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজে গিয়েছিলাম। ফিরে আসার সময় কালো মেঘ ও বৃষ্টি দেখে চিন্তিত হলাম। কলেজের গেটে সুনীলকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সে বলল, চাচা ব্যস্ত ছিলেন, তাই আমি তোমাকে নিতে এসেছি। আমার রাগ হলো, তারপরেও তার পেছনে বসে বাড়ি ফিরলাম। বাইকে বসে ভিজতে ভিজতে সুনীলকে স্পর্শে অদ্ভুত অনুভূতি হলো। স্পিড ব্রেকারে ধাক্কা লেগে তাকে জড়িয়ে ধরলাম। আমি লক্ষ্য করলাম সুনীল লুকিং গ্লাসে আমাকে দেখছে বারবার। তার এই স্পর্শের অনুভূতিটা আমার কাছে অদ্ভুত লাগছিল। কিছুক্ষণ পর সুনীল আমাকে নামিয়ে দিয়ে বলল, সাবধানে যেও। তার কথা ভাবতে লাগলাম, যদিও আগে কখনো এমন অনুভূতি হয়নি। বাড়িতে ফিরে নিজেকে কাজে ব্যস্ত রাখলাম। রাতে শুয়ে সুনীলের সাথে বাইকে বসার সেই মুহূর্ত মনে এলো। সুনীল আমার মনে ও হৃদয়ে জায়গা করে নিল। ওই সময় আমার মনে নানা অনুভূতি আসতে শুরু করল। আমি চিন্তিত হয়ে উঠে বসলাম। জানি না কেন, কিন্তু সুনীলের কথা ভেবে ভালো লাগছিল। বাবা ব্যস্ত থাকলে সুনীল আমাকে নিয়ে যেত।
সুনীল চুপচাপ থাকত, শুধু চোখে চোখ রেখে কথা বলতাম। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গড়ে উঠল। আমরা বন্ধুত্বপূর্ণ হতে শুরু করলাম। কখনো আইসক্রিম খেতাম, কখনো গল্প করতাম। সুনীল প্রায়ই আমাকে নিতে আসতো, কখনো কোথাও বসে কথা বলতাম। একদিন পার্কে বসেছিলাম, পুলিশ এসে সবাইকে সরিয়ে দিল। তখন ঠিক করলাম, আর কখনো এভাবে বসব না। সুনীলকে সেটা জানালাম, কিন্তু মন থেকে তাকে ভুলতে পারলাম না। একদিন সুনীল প্রস্তাব দিল, চল কাল আমার বন্ধুর বাসায় যাই। ওর মা শহরের বাইরে, আমরা একটু সময় কাটাবো। আমি রাজি হলাম। মাকে বললাম কলেজে শো আছে, তাই তৈরি হচ্ছি। মাকে চুরি করে বললাম, মা সম্মতি দিলেন। একটু লজ্জা লাগলেও প্রেম আর যুদ্ধে অনেক কিছুই হয়। রিকশা নিয়ে বের হলাম, কিন্তু কলেজের বদলে অন্য পথে চললাম। কিছুক্ষণ পর সুনীল এসে ওর বন্ধুর বাসায় গেলাম। সেখানে ছোট একটা ঘর ছিল। বুঝতে পারলাম এখানে আসা ভুল ছিল। আমার হৃদস্পন্দন এত জোরে ছিল যে কিছুই বুঝতে পারছিলাম না। সুনীল আমার হাত ধরে কথোপকথন শুরু করলো এবং আমরা একে অপরের কাছাকাছি চলে এলাম। আমরা আবেগে ভেসে গেলাম। পরে সুনীল লজ্জিত হয়ে বলল, মাফ করে দাও, আমি এটা চাইনি। আমিও কিছু বলতে পারলাম না, কারণ এতে আমারও সমান দোষ ছিল। আমি তাকে থামানোর চেষ্টা করিনি। তারপর তাকে বললাম, আমাকে বাড়ি পৌঁছে দাও। সুনীল ভয়ে ছিল আমি রাগ করব কিনা। আমি বললাম, না, এখন কিছু বলতে চাই না। বাড়ি পৌঁছে মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি বললাম, শরীরটা ভালো লাগছে না, হয়তো বিপি কমে গেছে। মা আমাকে বিশ্রাম নিতে পাঠালেন। আমি বিছানায় শুয়ে পড়লাম। নিজের ওপর ঘৃণা অনুভব করছিলাম। পরদিন কলেজে যাইনি, টেনশনে শরীর খারাপ হয়ে গেছিল। সুনীল এর সাথে সম্পর্ক খারাপ হলো না, কিন্তু কিছুই আগের মতো ছিল না। 3 দিন পর সুনীল এর সরি বলার অপেক্ষায় ছিলাম। আমি চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব সুনীলকে বলি, এই পরিস্থিতি থেকে দূরে থাকি। আমার পরিবারকে জানিয়ে বিয়ের কথা বলো, কিন্তু সুনীল যেন হারিয়ে গেছে। তার খোঁজ পাই না, খুব চিন্তিত। একদিন বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, সুনীল কোথায়? বাবা বললেন, আমি তাকে চাকরিচ্যুত করেছি। সে দোকানের অনেক ক্ষতি করেছে। শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সুনীল আমাকে প্রতারণা করেছে, আমাকে একা ফেলে গেছে। আমার মা অসুস্থ হয়ে পড়লেন, তাকে হাসপাতালে নিতে হলো। 3-4 দিন পর মা বললেন, রুমিকে বিয়ে দিতে হবে। বাবা রাজি হলেন। তখন জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। খুবই হতাশ, আত্মহত্যা করার কথা ভাবছিলাম। মা জোর দিয়ে বললেন, 8 দিনের মধ্যে বিয়ে করতে হবে। আমার বিয়ে ঠিক হলো সুজয়ের সাথে। মা বাবার পছন্দ। সুজয় 12 বছরের বড় আর ব্যাংকে চাকরি করেন। তার প্রথম স্ত্রী তাকে তালাক দিয়েছেন। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার পেটে সুনীলের সন্তান। বিয়ের সিদ্ধান্ত নিতে হলো। আমার গর্ভাবস্থা 2য় মাসে ছিল। বাবার সিদ্ধান্তে বিয়ের তারিখ ঠিক হলো। 1 সপ্তাহ পরে বিয়ের দিন মা সুজয় এর উঠানে এলেন। আমার মা বাবার চাপের কারণে বিয়েতে রাজি হতে হয়েছিল। নতুন বাড়িতে এসে প্রথম কয়েকদিন খুব অস্বস্তি লাগছিল। এলাকার মহিলারা আমাকে দেখতে আসছিলেন, আর আমি অপরিচিত পরিবেশে খুব নার্ভাস ছিলাম। সব সময় ভয়ে থাকতাম আমার গোপন কথা যদি কেউ জেনে যায়। একদিন শাশুড়ি আমাকে পরীক্ষা করতে এলেন। আমি কাঁপছিলাম, মনে হচ্ছিল আমার গোপন কথাটি ফাঁস হয়ে যাবে। আমি বললাম, এই জামা কাপড়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। শাশুড়ির চোখ আমার শরীরের উপর এক্স-রে মেশিনের মতো ঘুরছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম। তখনই সুজয় রুমে ঢুকলেন। সুজয় 35 বছরের হলেও দেখতে ভালো ছিলেন। সুনীলের প্রতারণার পর আমি নিজেকে বলেছিলাম, সুজয়কে বিশ্বাসঘাতকতা করব না। সুজয় যখন আমাকে আংটি পরালেন, আমি নিজেকে তার প্রতি অনুগত হওয়ার প্রতিশ্রুতি দিলাম। পরদিন সকালে শাশুড়ির আশীর্বাদ নিতে গেলাম। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বসতে বললেন। তার মনোভাব বুঝতে পারছিলাম না। আমি মনে মনে ভাবছিলাম, আমি কি এই নতুন জীবনে সুখী হতে পারব? আমি বুঝতে পারছিলাম না কি করব। সকালে উঠে আমি রুমে চলে আসলাম। সুজয় তখনও ঘুমাচ্ছিল। মনে হলো আজ মুখ দেখানোর রীতি ছিল, যেটা আমি গতকাল করতে পারিনি। সুজয় খুব সুন্দর এবং নরম স্বভাবের মানুষ। আমি নিজেকে দোষারোপ করছিলাম, কেন সুনীলের সাথে সম্পর্ক করেছিলাম। সুজয় কিছু জানত না, তাই স্বস্তি পেলাম। রাতে সুজয় আমাকে রাতের খাবারের জন্য ডেকেছিলেন, কিন্তু আমি চুপ করে রইলাম। পরে 3 কাপ চা বানিয়ে সুজয় এর রুমে নিয়ে গেলাম।
কিছুক্ষণ পরে আমার শাশুড়ি এসে বললেন, রুমি, আমার 30 বছরের অভিজ্ঞতা আছে। আমি বুঝতে পেরেছি তুমি গর্ভবতী। আমি হতভম্ব হয়ে গেলাম। শাশুড়ি বললেন, সুজয় কখনো বাবা হতে পারবে না। তার প্রথম স্ত্রীও তাকে এই কারণেই ছেড়ে গেছে। তোমার মা সুজয় এর কথা জেনে এই সম্পর্ক মেনে নিয়েছেন। তুমি সুজয়কে সব কথা বলে দাও, না হলে সে জানতে পারলে খুব রেগে যাবে। আমি চুপ করে রইলাম, মাথা নিচু করে রুমে ফিরে এলাম। বুঝতে পারছিলাম না কিভাবে সুজয়কে সব বলবো। সারা রাত এভাবে কাটালাম। সুজয় ঘুম থেকে উঠে আমাকে এভাবে বসে থাকতে দেখে বললেন, রুমি, তোমার কি হয়েছে? এভাবে আছো কেন? আমি আবেগে তাকে সব সত্যি বললাম। সুজয়, আমি ভুল করেছি। আবেগের বশে আমি সুনীলের প্রেমে পড়েছিলাম এবং তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে প্রতারণা করেছে। তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি যদি ক্ষমা করতে না পারো, তোমার যে সিদ্ধান্তই নাও, মেনে নেব। সুজয় চুপ হয়ে গেল এবং কিছু না বলে বাইরে চলে গেল। আমি কান্নায় ভেঙে পড়লাম। পরে ব্যাগ গুছিয়ে আম্মুর বাসায় চলে গেলাম। মা বললেন, আমি জানতাম সবকিছু, তাই তোমার বিয়ে তাড়াতাড়ি করেছিলাম। সুজয় এর মা ও আমি এ বিষয়ে আগে থেকেই জানতাম। মা আরও বললেন, সুজয় কখনো বাবা হতে পারবে না, তাই আমরা ভেবেছিলাম তোমার সন্তানকে দত্তক নেবে। আমি জানতাম সুজয় তোমার জন্য ভালো পছন্দ। আমি নির্বাক হয়ে গেলাম। মা আমাকে লজ্জিত করে চলে গেলেন। আমি কান্নায় ভেঙে পড়লাম। মনে হলো সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। সুনীল আমাকে প্রতারণা করেছে। আমি নিজেকে দোষারোপ করলাম। এখন শুধু আমার শাশুড়ি ও মা জানেন। সুজয় এই সত্যটা জানে, এরপর সবাই জানতে পাবে। আমি জানি এই পৃথিবী আমাকে বাঁচতে দেবে না। সারাদিন কাঁদতে কাঁদতে রুমে শুয়েছিলাম। কেন জানি না, সুজয় এর অপেক্ষায় ছিলাম, কিন্তু সে আসেনি। পরের দিনও কেটে গেল এভাবেই। তৃতীয় দিনে সুজয় এলো। ওকে দেখে মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। সুজয় জিজ্ঞেস করল, কেমন আছো? আমি বললাম, ভালো নেই। আমি তোমার এবং আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। বেঁচে থাকার অধিকার আমার নেই। সুজয় বলল, তুমি যা করেছ তা ভুল ছিল, তবে আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার সাথে থাকো। সে আমার হাত ধরে আমাকে বাড়ি নিয়ে গেল। তারপর থেকে জীবনের রুটিন বদলে গেল। শুরুতে মনে হতো আমি সুজয় এর সাথে আমার পরিবারকে প্রতারণা করেছি, তবে যখন রাহুলের দিকে তাকাতাম মন শান্ত হয়ে যেত। সে সন্তানের জন্য সবকিছু প্রস্তুত করছিল। আমি বিস্মিত হয়েছিলাম, কিন্তু খুশিও হয়েছিলাম। আমার শাশুড়ি বলেছিলেন, তুমি দুর্বল, সপ্তম মাসেই সন্তানের জন্ম হবে। তারপর এক রাতে সুজয় এর কোলে একটি সুস্থ সন্তান জন্ম নিল। আমার কপালে চুমু খেয়েছিল। তখনও আমি অজ্ঞান ছিলাম, তাই আবার ঘুমিয়ে পড়লাম। যখন চোখ খুললাম, সুজয় আমার কাছে এলো। আমি তার হাত ধরলাম এবং বললাম, সুজয়, বিয়ের 7 মাস হলো, কিন্তু তুমি কখনো বাচ্চার বাবার কথা জানতে চাওনি কেন? সুজয় বলল, আজকের পর থেকে কখনো এটা বলো না। এই ছেলে আমাদের, তুমি আর আমি। এটা আমাদের সন্তান। আমরা নতুন জীবন শুরু করব, যেখানে সবকিছু ভালো হবে এবং আমরা একে অপরকে ভালোবাসব। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবে না। ধন্যবাদ।